নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটালে আরও একটা নতুন পর্ব। বিজেপির ভেতর থেকে এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত যেন আর যাচ্ছে না। কখনো সৌমিত্র খান বেসুরো, কখনো বেসুরো অনুপম হাজরা, কখনো বেসুরো তথাগত রায়, কখনো বেসুরো আবার মুকুল রায়। তিনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন তাই জানি না, যাই হোক, তিনি কাগজে কলমে বিজেপির বিধায়ক, তাই বলছি। এই বেসুরো মানে সুর তাল কেটে যাওয়া বিজেপির যেন একদম রোজকার ব্যাপার হয়ে গিয়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী যখন থেকে বিরোধী দলনেতার দায়িত্ব নিয়েছেন, অনেককে বেসুরো শোনাচ্ছে। এই বেসুরো শোনার পেছনে কারণ আছে, আপনাদের আগেও বলেছি। কারণ শুভেন্দু অধিকারী একনায়কতন্ত্র চালাতে চান দলের মধ্যে, অর্থাৎ বিধায়করা তার কথায় উঠবেন আর তার কথায় বসবেন, এটাই তিনি চান। এটা কিন্তু কোনো গণতান্ত্রিক দলে সম্ভব না, কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তিনি প্রভুসুলভ আচরণ করছেন বিধায়কদের সাথে, এটা কিন্তু চলে না। আজকের রাজনীতিতেই প্রভুসুলভ রাজনীতি চলে না। তিনি বিরোধী দলনেতা হতে পারেন, কিন্তু তিনি বিজেপির শেষ কথা নন। তিনি সদ্য সদ্য বিজেপিতে এসেছেন, এবং সদ্য সদ্য বিজেপিতে এসে তিনি যেভাবে ছড়ি ঘোরাতে শুরু করছেন, অধিকাংশ পুরনো বিজেপি যারা সদস্য তারা মেনে নিতে পারছেন না। জায়গায় জায়গায় গন্ডগোল হচ্ছে। দিলীপ ঘোষকে কর্মী সভায় বলতে হচ্ছে লাঠি পেটা করব, লাঠিচার্জ করাতে বাধ্য হব। তথাগত রায় একটি টুইট করলেন কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে। কি টুইট করলেন? এক পাশে কৈলাস বিজয়বর্গীর ছবি, আর এক পাশে একটি কুকুরের ছবি। কি বললেন? কলকাতায় ভোডাফোন আবার এলো, বা এই টাইপের একটা টুইট করলেন। অর্থাৎ কুকুরের সাথে তুলনা করছেন বিজয়বর্গীকে। অনুপম হাজরা, তিনি যদিও কথাটি যথার্থ বলেছেন, কিন্তু প্রকাশ্যে বলা নিশ্চয়ই উচিত হয়নি। তিনি বলছেন যে অতিরিক্ত সেলিব্রিটি নির্ভর হতে গিয়ে, অন্য দল থেকে আসা মানুষদের নিয়ে বেশি মাতামাতি করতে গিয়ে পুরনো বিজেপি কর্মীদের ডিপ্রাইভ করা হয়েছে, তাদেরকে কিন্তু হতাশ করা হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। অনুপম হাজরা কবে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন একটু বলবেন? তিনিও তো নতুন। তিনি নতুন এসেও তিনি কিন্তু কেন্দ্রীয় স্তরে দায়িত্বপ্রাপ্ত। কেন বিজেপির পুরনো কর্মীরা ছিলেন না, তার জন্য নেতারা ছিলেন না? আসলে বিজেপির উত্থান, রাহুল সিনহা যখন সভাপতি ছিলেন, তখন রাহুল সিনহার শেষের দিক থেকে দিলীপ ঘোষের পুরো টেনিওরে বিজেপির যে উত্থান, সেই উত্থানটা যেন হঠাৎ করে এই ৭৭ আসন পাওয়ার পর থমকে গেল। শুধু থমকেই গেল না, এর আবার কিন্তু পতন হচ্ছে। কেন পতন হচ্ছে আপনাদেরকে বিস্তারিত আগেও বলেছি, আবার বলছি। এই যে নতুন যিনি সভাপতি হয়েছেন, সুকান্ত মজুমদার, শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, বাংলার মানুষ প্রত্যাশা করেছিল তার কাছ থেকে কিছু সুরুচিকর কথাবার্তা শুনবে। তিনি কিন্তু নিদান দিচ্ছেন পেটাতে হবে। আমরা এটা প্রত্যাশা করিনি। পশ্চিমবাংলার রাজনীতি পেটাপেটির রাজনীতি চলে না। পশ্চিমবাংলার রাজনীতি থেকে এই জিনিসগুলো উঠে গিয়েছে। তাই এই ধরনের মন্তব্য যত করবেন বিজেপি নেতারা, তত বিজেপি পিছিয়ে পড়বে। এবং শুধু তাই না, এই শুভেন্দু অধিকারীর মতন ভুঁইফোড় বিজেপি নেতা, যারা হঠাৎ করে তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে বড় আসন পেয়ে গিয়েছেন, তারা যতদিন নেতৃত্ব দেবেন, ওই যে গ্রামে গঞ্জে বা শহরে জনপদে যে বিজেপি কর্মীরা দীর্ঘদিন ধরে দলটা করে এসছেন, ওই যখন 6% বিজেপি ছিল তখন থেকে যারা দলটা করছেন, তারা কিন্তু হতাশ হচ্ছেন। তাদের মধ্যে হতাশা জাগছে। অর্থাৎ পুরনো বিজেপি, আদি বিজেপি বনাম নব্য বিজেপির যে লড়াই, এই লড়াইটা কিন্তু শুরু হয়েছিল মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর থেকে। সেই লড়াই কিন্তু অব্যাহত। বিজেপি ছেড়ে একে একে হেভিওয়েট নেতারা বেরিয়ে যাচ্ছেন, যারা তৃণমূলের থেকে গিয়েছিলেন। এবং শুধু তাই না, বিজেপির যারা আদি বিজেপির লোক তারাও কিন্তু বেরিয়ে আসছে। কেন? কারণ হচ্ছে দুটো। এক কারণ হচ্ছে যারা তৃণমূল থেকে গিয়েছিলেন, অনেকেই বিজেপির সংস্কৃতি, যে ওনাদের যে বিজেপির যে আভ্যন্তরীণ দলীয় সংস্কৃতি, সেই সব সংস্কৃতির সাথে তারা ঠিক মানিয়ে উঠতে পারছিলেন না। আর যারা পুরনো বিজেপি, তারা মেনে নিতে পারছেন না এই নতুন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অনুপম হাজরা, সৌমিত্র খানদের মৌলশ্রী পাট্টা। পশ্চিমবঙ্গের বিজেপিকে কি এমন লোক ছিল না যেখানে তাকে যুব নেতা করা যায়? করতে হলো কাকে? সৌমিত্র খানকে, যিনি আজ পর্যন্ত কমিটিই করতে পারলেন না। তাকে কমিটি করতে দেওয়া হলো না। তিনি বারবার ক্ষোভ প্রকাশ করছেন, কখনো ফেসবুকে পদত্যাগ করছেন, আবার ফেসবুকেই পদত্যাগ পত্র তুলে নিচ্ছেন। কখনো দেখা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়, তিনি বেসুরো গাইছেন। কেন? কারণ একটাই,
কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর যে মৌলসি পাট্টা জমিয়ে বসতে চাইছেন সেটা অনেকেই মেনে নিতে পারছেন না। কারণ শুভেন্দু অধিকারী অপেক্ষাকৃত নবীন বিজেপি দলে, তাকে মাথা নিচু করে সব শেখার দরকার ছিল। তা না করে তিনি কিন্তু ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দিলেন তার সহকর্মীদের সাথে। বিরোধী দলের লোকের সাথে কি বলছেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু সহকর্মীদের সাথে তিনি কিন্তু খারাপ আচরণ শুরু করে দিলেন, পাত্তাই দিলেন না কাউকে। এবং শুধু তাই না, তিনি বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন সময় যে ভাষায় আক্রমণ করছেন এটা সত্যিই নিন্দনীয়। কখনো কলকাতা টিভিকে বলছেন চটিচাটা, কখনো ইটিভিকে বলছেন চটিচাটা। এই মানে সমস্ত মিডিয়াকে তিনি খেপিয়ে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে। মিডিয়া কিন্তু আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যদিও এই স্তম্ভটা অনেক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে। পশ্চিমবাংলাতেও অনেক অনেক চ্যানেল বিক্রি হয়ে গিয়েছে বিজেপির কাছে, কিন্তু তাদের অপমান করার কিন্তু অধিকার কোনো রাজনৈতিক নেতার নেই। যেভাবে শুভেন্দু অধিকারী খেপিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীদের, এটা কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে না। এটা স্বয়ং স্বীকার করছেন দিলীপ ঘোষ নিজেই। এবার দিলীপ ঘোষের পদ গিয়েছে, এসছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার এসে দিলীপ ঘোষকে বগল দাবা করে সব জায়গায় মিটিংয়ে যাচ্ছে। ফলত আমরা কি দেখলাম, একটি মিটিংয়ে গিয়ে দিলীপ ঘোষ কর্মীদের বলছেন তাদের লাঠি চার্জ করবেন, নিজের কর্মীদেরকে লাঠি চার্জ করতে হচ্ছে, বলতে হচ্ছে অন্তত। বিভিন্ন মিটিংয়ে বিশৃঙ্খলা। চারটে নির্বাচন, চারটে কেন্দ্রে নির্বাচন আছে 30 তারিখে। এই নির্বাচন নিয়ে কোনো হেলদোল নেই, বিজেপি হাল ছেড়ে দিয়েছে। বিজেপি বুঝে গিয়েছে তারা লড়াইয়ের মধ্যেই নেই। কেউ কেউ তো বলছেন এবারে নির্বাচনে বিজেপিটা 3য় স্থান অধিকার করে, 2য় স্থান তাদের খোয়াতেও পারে বিভিন্ন জায়গায়, এরকমও কথাবার্তা চলছে। তো এইখান থেকে বিজেপিকে উদ্ধার করতে গেলে এমন একজন পরিচ্ছন্ন মুখের দরকার, যিনি বাংলার সংস্কৃতিটা বোঝেন। ওই মারবো পেটাবো এই ধরনের সংস্কৃতিতে যিনি বিশ্বাস করেন না, এমন একটা শিক্ষিত মুখ দরকার ছিল। বিজেপি অনেক আশা ভরসা করে এনেও ছিল সুকান্তবাবুকে, কিন্তু সুকান্তবাবু এসেই গরুর দুধে সোনা খুঁজে পেলেন দিলীপবাবুর মতন। তিনি এসেই মারধর করার নিদান দিচ্ছেন। এতে কিন্তু বিজেপির বাংলার ভবিষ্যৎ নষ্ট তো হচ্ছেই, সাথে সাথে আমাদের পড়শি রাজ্যগুলোতেও কিন্তু বিজেপির ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কারণ এই বিজেপিকে মানুষ চাইছে না। যারা মারদাঙ্গা করতে চায়, যারা কুসংস্কার ছড়াতে চায়, শিক্ষিত মানুষ যারা শহুরে মানুষ বা গ্রামের শিক্ষিত মানুষ, তারা হাসাহাসি করেনি গরুর দুধে সোনা নিয়ে। এখন ব্যাপার হচ্ছে যে বলবেন তাহলে তো তৃণমূলের কেষ্টমণ্ডলও বলেন। হ্যাঁ, কেষ্টমণ্ডল কিন্তু এই ধরনের কথা বলেন, অর্থাৎ অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের বলা, তার কথার প্রত্যুত্তর একটা রাজ্যের সভাপতি দিচ্ছে, এটা বড় হাস্যকর হয়ে যায় না? একটা জেলা সভাপতির কথার প্রত্যুত্তর দিতে হচ্ছে রাজ্যের সভাপতিকে। তিনি তো তার ভাবমূর্তি রাখতেই পারতেন। অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেন, মেনে নিচ্ছি। তিনি মেঠো ভাষায় কথা বলেন, খারাপ কথা বলেন, বোম মারবো বলেন, অনেক কিছু বলেন, মেনে নিচ্ছি তিনি খারাপ। অনুব্রত মণ্ডল খারাপ বলে বিজেপি ভালো হবে না এমন দিব্যিটা কে দিয়েছে সুকান্ত বাবুদের? তাকে অনুব্রত মণ্ডলই হতে হবে? আসলে বিজেপিতে যারাই সভাপতির দায়িত্ব নিচ্ছেন তারা অনেকটা গ্যালারি শো করতে ব্যস্ত। অর্থাৎ দর্শক কি শুনলে হাততালিটা দেবে, দর্শক কি মানে যাদের সামনে বলছি তারা কি করে উজ্জীবিত হবে, তাদের উজ্জীবিত করতে গিয়ে কখনো দিলীপ ঘোষ, কখনো সায়ন্তন বসু, কখনো রাহুল সিনহা, কখনো সুকান্ত মজুমদার, এরা কিন্তু কুকথা বলে ফেলছে। কখনো কখনো কিন্তু অনেক কুকথা বলে ফেলেছেন সৌমিত্র খান। অর্থাৎ এই গ্যালারি শো করতে গিয়ে, গ্যালারির হাততালি পেতে গিয়ে, দর্শকদের হাততালি পেতে গিয়ে তারা যে নোংরা ভাষা ব্যবহার করছেন, এটা বাংলার মানুষ কিছুতেই মেনে নিচ্ছে না। তাই 200 আসন চেয়ে, এবং তাদের কাছে সমস্ত রিপোর্ট ছিল, এখান থেকে বিজেপি রিপোর্ট পাঠিয়েছিল তারা 200-এর বেশি আসন পাবে। 211 আসনের কথা তারা বলেছিল। আইবি আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রকে, কেন্দ্রীয় মানে নেতাদের, যেখানে আপনারা জিতছেনই, সরকার গড়ছেনই। কিন্তু আলটিমেটলি দেখা গেল মানুষ কিন্তু ওই মানে মেরে ফেলবো, কেটে ফেলবো, বুক লক্ষ্য করে গুলি চালাবো, পুলিশকে দিয়ে জুতো চাটাবো, এই কথাগুলো বাংলার মানুষ নেয়নি। এটা বাংলার সংস্কৃতি নয়। দিলীপ বাবুরা, সুকান্ত বাবুরা বাংলায় রাজনীতি করুন, আমরা আন্তরিকভাবে চাই, কিন্তু রাজনীতিটা করার সময় দয়া করে বাংলার সংস্কৃতিটাকে ভুলে করবেন না। ওই কাজরিয়া বাজরিয়াদের দিয়ে কিন্তু বাংলা চলবে না। সঙ্গে রাখুন দলে, সব দলই রাখে, তৃণমূল কংগ্রেস রাখে, সিপিআইএম রাখে, আপনারাও রাখুন, কিন্তু তাদের মানে প্রাধান্য দিয়ে দলটাকে চালাতে গেলে বাংলায় কিন্তু আপনারাও কবে যে শূন্য হয়ে যাবেন সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন না, যেভাবে বাম বুঝতে পারেনি, কংগ্রেস বুঝতে পারেনি।
বাংলার সংস্কৃতিটাকে আপন করে নিন। আমাদের ঘেটু পুজো, ইতু পুজো, শীতলা পুজো, আমাদের ঈদ, আমাদের নবী দিবস, আমাদের বড়দিন, এগুলোর সাথে সম্পৃক্ত করে যদি না নিতে পারেন, যদি শুধু হিন্দুত্বের দোহাই দিয়ে চলতে চান এবং এই কেটে ফেলবো, মেরে ফেলবো, জুতো চাটাবো, এই ধরনের কথা বলতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের 70 আসনও আর বেশি দিন থাকবে না। কারণ ইতিমধ্যেই বেশ কিছু বিধায়ক তারা কিন্তু তৃণমূলের যোগাযোগ করেছেন, যোগাযোগ রাখছেন, আবেদন করছেন, কিন্তু তৃণমূল এখন কিন্তু অনেকটাই আগের মতন নয়। তারা কিন্তু একটা যথেষ্ট ছাঁকনি রেখেছে, বুঝে শুনে নেওয়া হচ্ছে, এবং নেওয়া হওয়ার পরেও তারা কিন্তু খুব গুরুত্ব পাচ্ছেন এমন না, তাদেরকে কিন্তু গুরুত্বহীন করেই রেখেছে। তাদেরকে কিন্তু সেভাবে দল, তৃণমূল কংগ্রেস সেভাবে তাদেরকে বড় জায়গায় বড় আসন পেতে দিচ্ছে না। কবে দেখবেন টুক করে রাজীব ব্যানার্জি চলে গেল, কখনো সোনালী গুহ চলে গেল, কখনো শঙ্কুদেব পান্ডা চলে গেল, কখনো অনুপম হাজরা চলে গেল, কখনো লকেট চ্যাটার্জি চলে গেল, যেতেই পারেন। কারণ আপনাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এই মানুষগুলো বড় হননি। তারা গোমূত্র সেবন করে সকালবেলার ঘুম ভাঙাননি। তারা হনুমান চালিসা পাঠ করে কিন্তু সকালবেলার দিন শুরু করেননি। এগুলো খারাপ আমি বলছি না, কিন্তু এইটা বাংলার সংস্কৃতি না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মা কি শেখাতেন? সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমরা ভালো হয়ে চলতে জানি। অকথা কুকথা নোংরা কথা বলে বাংলার রাজনীতির সংস্কৃতিটাকে নষ্ট করবেন না দয়া করে। কারণ আপনারা প্রধান বিরোধী দল, সরকার যারা চালাচ্ছে শাসক দলের যতটা দায়িত্ব আপনাদেরও। আপনারা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন না। প্রত্যাশা করব আগামী দিনে আপনাদের কাছ থেকে বাংলার সংস্কৃতির ধারক বাহক আপনারা হয়ে উঠবেন এবং বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা রেখে আপনারা রাজনীতিটা করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা।